আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। মহালয়া এলেই যার কথা সবার প্রথমে মনে আসে তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনা করে রেডিওয় বেজে ওঠে এক মন্ত্র কণ্ঠ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ব্যাস, কোন অলৌকিক মন্ত্রে মন জুড়ে ছেয়ে যায় পুজোর আমেজ। চলুন জেনে নেওয়া যাক মহালয়ার সঙ্গে কিভাবে জুড়ে গেল এই মানুষটির নাম। বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের মহালয়া ৮ বছর বয়সে প্রথম চণ্ডীপাঠ, বাকিটা ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। তো বন্ধুরা, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক, যিনি সর্বাধিক পরিচিত তার মহিষাসুরমর্দিনী নামক বেতার সঙ্গীত লেখ্যটির জন্য। 1905 সালে 4 আগস্ট উত্তর কলকাতার আহেরিটোলাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম হয়। তার বাবা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র, যিনি পেশায় ছিলেন একজন ভাষা তত্ত্ববিদ। 14টি ভাষায় সাবলীল তিনি নিম্ন আদালতে দোভাষী হিসাবে কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে তৎকালীন বাঙালি সাহিত্য মহলে পরিচিতি লাভ করেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মা ছিলেন সরলা বালা দেবী। ঠাকুমা যোগমায়া দেবীর কাছে তিনি ছোটবেলাতেই সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন। তাঁর স্মৃতি এতই প্রখর ছিল যে মাত্র 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। ঠাকুমাই শেক্সপিয়ার আর গিরিশচন্দ্র নাটক পড়ে পড়ে শোনাতেন ছোট্ট বীরেন্দ্রকৃষ্ণকে। প্রাথমিক পড়াশোনা শেষ হওয়ার পর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 1926 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করেন। 1928 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি কম্বোলিয়া টোলায় চিত্রা সাংসদ ও সাহিত্য সাধক নলিনীরঞ্জন পণ্ডিত প্রতিষ্ঠিত অর্ধেন্দু নাট্য পাঠাগারে গান বাজনা ও অভিনয় চর্চায় মগ্ন ছিলেন তিনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কর্মজীবন শুরু হয় 1928-এ ইস্ট ইন্ডিয়া রেলওয়ে সদর দপ্তরে যোগদানের মধ্য দিয়ে। চাকরি করলেও তার মন পড়ে থাকত 1 নম্বর গার্স্টেন প্লেসের বেতার কেন্দ্রে। তাই টিফিনের সময় কিংবা বিকেলে ছুটির পরে তিনি পৌঁছে যেতেন রেডিওর বন্ধুদের আড্ডায়। এই আসর থেকে ধীরে ধীরে বেতার নাটকের সুযোগ পেয়ে গেলেন তিনি। প্রথমবারেই তার পরিচালিত নাটকে অভিনয় করলেন বাণী কুমার, পঙ্কজ মল্লিক, পশুপতি চট্টোপাধ্যায়রা। 1928 সালে 26 আগস্ট বেতারে সম্প্রচারিত হল চিকিৎসা সংকট, রচনা পরশুরামের। সেই সময় স্টেশন ডিরেক্টর ছিলেন নৃপেন মজুমদার। তার অনুরোধেই 1928 সালে বীরেন্দ্রকৃষ্ণ রেডিওতে সহকারী পরিচালক হিসাবে যোগ দেন। অল ইন্ডিয়া রেডিওতে তিনি যোগ দেওয়ার পর থেকেই দুর্গাপূজা উপলক্ষে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে 2 ঘন্টার সঙ্গীতালেখ্য মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। এই অনুষ্ঠানটির ভাষ্য লিখেছিলেন বাণী কুমার ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। বীরেন্দ্রকৃষ্ণ ভাষ্য ও শ্লোক পাঠ করেছিলেন। আজও দুর্গাপূজা শুরু হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে। প্রথম দিকে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের চল ছিল না। আকাশবাণীতে সব অনুষ্ঠানই হতো সরাসরি সম্প্রচারিত। মহিষাসুরমর্দিনীতে যারা অংশ নিতেন তারা অনেকেই আগে মহড়ার জন্য চলে আসতেন বেতারে। সেই সময় ভাষ্যপাঠ সুর ছাড়াই স্বাভাবিক কথ্যভঙ্গিতে পাঠ করা হয়। একদিন স্টুডিওতে বীরেন্দ্রকৃষ্ণ তার নিজস্ব ধারায় সুরেলা কণ্ঠে চণ্ডীপাঠ করছিলেন। হঠাৎই অলস রসিকতার ছলে বাংলা ভাষ্যটিও স্রোতের সুরের অনুকরণে বলা শুরু করলেন। তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগলেও বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন? ব্যস্ত হচ্ছিল, হোক হোক না ওইভাবেই। বীরেন্দ্রকৃষ্ণ হেসে বললেন, আরে না না, একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল, ওইভাবেই আবার করো তো। বীরেন্দ্রকৃষ্ণ আবার শুরু করলেন, দেবী প্রসন্ন হলেন।
সেদিন থেকেই আকাশবাণীতে শুরু হলো নতুনভাবে মহিষাসুরমর্দিনী পাঠ। রেডিওর জন্য তিনি নিবেদিত ছিলেন। আরও একটা ঘটনার উদাহরণ দেওয়া যায়। এক বর্ষাকালের ঘটনা। প্রবল বৃষ্টিতে কেউই বেতারে আসতে পারেননি। তিনি বেতারে ঘোষণা করলেন, এবার একটু পিয়ানো শুনুন। প্রথম আর্টিস্ট আসেননি, তাই পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন্দ্র ভদ্র নিজেই। দ্বিতীয় আর্টিস্টটা অনুপস্থিত। বীরেন্দ্র ভদ্র গেয়ে শোনালেন রবীন্দ্রসঙ্গীত। শোনা যায় মাত্র একদিনের একটি নাটক লিখে ফেলেছিলেন তিনি। যেদিন সন্ধ্যায় নাটকটি অভিনীত হবে সেদিন 4-5টি গান লিখে নিজে সুর দিয়ে কুশীলবদের শিখিয়েও দিয়েছিলেন। নাটকটির নাম ছিল প্রহারেণ ধনঞ্জয়। নাটকটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। 1929 সালে মেঘদূত ছদ্মনামে মহিলাদের জন্য মহিলা মজলিস আরম্ভ করেছিলেন তিনি। পরে যদিও তিনি শ্রী বিষ্ণু শর্মা ছদ্মনামে অনুষ্ঠান সম্প্রচার করতেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতেন তিনি। শ্রোতাদের চিঠিপত্র পড়ে শোনাতেন। সেই সময়ে রেডিও ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। বীরেন্দ্রকৃষ্ণ কাজ করতে করতে খুঁজে বের করেছিলেন রেডিও নাটকের নিজস্ব ভাষা। কেমন করে পাতা উল্টালে পাতা উল্টানোর আওয়াজ শোনা যাবে না, সংলাপ বলার সময় কেমন করে চোরা দম নিতে হয়, কেবল কণ্ঠস্বর দিয়ে রাগ, দুঃখ, ভালোবাসা সমস্তই প্রকাশ করতে হয় কেমনভাবে পরিস্থিতির প্রয়োজনে মাইক্রোফোন থেকে দূরে গিয়ে সংলাপ বলতে হয়, আরও খুঁটিনাটি সবটাই আয়ত্ত করেছিলেন তিনি। নিজে আয়ত্ত করার পাশাপাশি সকলকে শিক্ষা দেওয়াতে তার কোনো ক্লান্তি ছিল না। 1931 সালের 8ই মে বেতারে অভিনীত হল দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক। তিনি ছিলেন ঔরঙ্গজেবের ভূমিকায়। রেডিওতে তার হাত থেকেই তৈরি হয়েছে চন্দ্রগুপ্ত, প্রলয়, প্রফুল্লর মতো নাটক। সব কাজই তিনি নিখুঁতভাবে সম্পাদনা করতেন। 1937 সালে পেশাদার রঙ্গমঞ্চে পরিচালক হিসাবে বীরেন্দ্রকৃষ্ণ কাজ শুরু করেন। তার প্রথম পরিচালিত নাটক অভিষেক রংমহলে মঞ্চস্থ হয়। এরপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটি নাটক ডিটেকটিভ ও বন্ধু পরপর পরিচালনা করেন রংমহলে। বেতারে অভিনয় করলেও মঞ্চে তিনি অভিনয় করেননি। 1941 সালে 7ই আগস্ট রবীন্দ্রনাথের শেষ যাত্রার ধারা বিবরণী দিয়েছিলেন তিনি। একইভাবে উত্তম কুমারের শেষ যাত্রার ধারা বিবরণীও দিয়েছিলেন তিনি। আকাশবাণীর নিজস্ব একটা কাগজ ছিল, নাম বেতার জগৎ। বেতার জগৎ ছিল বীরেন্দ্রকৃষ্ণের প্রাণ। একবার সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো সেই কাগজ। তখন তিনি জিপিওর সামনে ভরা শীতে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বেতার জগৎ বিক্রি করতেন। 1976 সালে আকাশবাণী কর্তৃপক্ষ ঠিক করলেন চিরাচরিত মহিষাসুরমর্দিনী বীরেন্দ্রকৃষ্ণের বদলে উত্তম কুমারকে দিয়ে করাবেন। বাদ পড়লেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই অনুষ্ঠান চরম ব্যর্থ হল। বেতার অফিস ভাঙচুর হয়েছিল। শেষ পর্যন্ত বহু মানুষের চাহিদায় সে বছরই ষষ্ঠীর দিন আবার বীরেন্দ্রকৃষ্ণর মহিষাসুরমর্দিনী সম্প্রচার করা হয়। কোনো ক্ষোভ বা অভিমান তিনি মনে রাখেননি। শোনা যায় বীরেন্দ্রকৃষ্ণ সেদিন সকালে রেডিওতে শুনেছিলেন সেই দেবী দুর্গতি হারিনিম। শোনার পর তিনি তার ছেলেকে বলেছিলেন, এই মহালয়া যদি শ্রোতারা ভালোভাবে গ্রহণ করে তো করুক। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। শোনা যায় তা সত্ত্বেও একের পর এক ফোন যায় স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণের কাছে। কেন তিনি অন্য কাউকে চণ্ডী পাঠের অনুমতি দিলেন? এই ছিল প্রশ্ন। বারংবার উত্তর দিয়ে একসময় ফোন নামিয়ে রাখা হয়। এদিকে আকাশবাণীর সামনে সেই সময় জমা হয়েছিল কাতারে কাতারে বিক্ষুব্ধ মানুষ। সকলের একটাই দাবি, কেন মহিষাসুরমর্দিনী সম্প্রচার করা হচ্ছে না। স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণের অবশ্য নতুনকে জায়গা ছেড়ে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাঙালি এই পরিবর্তন মানতে পারেনি। একটি অনুষ্ঠানকে ঘিরে যে মানুষের আবেগ এমনভাবে জড়িয়ে থাকতে পারে তা হয়তো আঁচ করতে পারেনি কর্তৃপক্ষ। মহানায়কের জনপ্রিয়তা আর একটি ভালো মানের অনুষ্ঠান, এই যুগলবন্দিতে তারা চেয়েছিলেন নতুনের স্বাদ দিতে। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ততদিনে বাঙালির মনের পঞ্জিকায় জায়গা করে নিয়েছেন।
তাকে সরিয়ে অন্য কাউকে ওই ফ্লোরটুকু ছেড়ে দেওয়া আর যে সম্ভব নয়। সেদিনের মানুষের ক্ষোভ, বিরক্তি, রাগ, অভিমান সেই কথাই জানিয়ে দিয়েছিল স্পষ্ট করে। ভাঙচুর হয়েছিল আকাশবাণীর অফিসের সামনে। বিক্ষোভের আজ এতটাই তীব্র ছিল যে সে বছরই পুনরায় মহিষাসুরমর্দিনী সম্প্রচার করতে হয় ষষ্ঠীর দিনে। এদিকে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনের শেষ সময়টা মোটেই সুখকর ছিল না। স্টাফ আর্টিস্ট হয়ে অবসর নিয়েছিলেন তিনি, ফলে পেনশন জোটেনি। অবসরের পরে শেষ পর্যন্ত মহাভারতের কথা বলার জন্য সামান্য টাকা পেতেন। ক্রমশ স্মৃতিভ্রংশ হয়ে আসছিল, তাই সেই অনুষ্ঠানও চালানো যায়নি। শেষ পর্যন্ত অর্থাভাব মেটাতে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান উদ্বোধন করে বেড়াতেন তিনি। অবসর নেওয়ার পর একদিন আকাশবাণীতে একটি দরকারে এসেছিলেন, কিন্তু ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন। সিকিউরিটি গার্ড তার কাছে পাস চেয়েছিলেন। বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের জীবনী নিয়ে নির্মিত হয়েছিল মহালয়া নামে চলচ্চিত্র। আজও মহালয়ার সকালে তার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি বেতারে শোনানো হয়। 1991 সালে 3রা নভেম্বর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মৃত্যু হয়। তার নাতনি মন্দিরা ভদ্র চক্রবর্তী জানিয়েছেন, শেষ দিকে অনেকেই চিনতে পারতেন না তাকে। এমনকি কাছের মানুষদেরও চিনতে ভুল হতো। নিজের হাতে দাদুর মুখে জল দিয়েছেন মন্দিরা। নাতনির কথায় বেতার থেকে প্রাপ্য সম্মান পাননি তার দাদু। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আক্ষরিক অর্থে সমস্ত দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু অবসরের পর পেনশন গ্র্যাচুইটির টাকা পাননি, কারণ বীরেন্দ্রকৃষ্ণ ছিলেন সামান্য স্টাফ আর্টিস্ট। চিরকাল সেই পদেই থেকে গিয়েছেন তিনি। তখনকার দিনে স্টাফ আর্টিস্টরা পেনশন গ্র্যাচুইটি পেতেন না, পেতেন প্রভিডেন্ট ফান্ডের সামান্য অর্থ। আজকের প্রজন্মের কাছে রেডিওর অস্তিত্ব অন্যান্য মাধ্যমের তুলনায় অনেকটাই ক্ষীণ। তারপরেও বাঙালি সন্তানেরা অনেকে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মাধ্যমে রেডিওকে চেনেন। রেডিওর কথা উঠলে একগুচ্ছ গানের পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানটির কথা অনেকেই উল্লেখ করবেন। 2025 সালে দাঁড়িয়ে বলাই যায়, কাল পেরিয়ে কালজয়ী হয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। কিন্তু এই অনুষ্ঠানে নেপথ্য নায়ক রেডিও থেকে অবসর নিলেও মায়া কাটাতে পারেননি। তাই অবসর গ্রহণের পরেও নিয়মিত বেতার অফিস যেতেন। এ ঘর ও ঘর ঘুরে বেড়াতেন, কাজকর্ম দেখতেন। রেডিওকে নিজের হাতে তৈরি করেছিলেন এমনটাও বলতেন তিনি। তার কথায়, রেডিওকে জন্ম দিয়েছি আমি, কিন্তু জন্মদাতার প্রতি অবহেলা কম ছিল না বেতার অফিস আকাশবাণীর। অবশেষে কি বলবো, জাতীয় লজ্জা? হ্যাঁ তাই। নইলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অসীম ক্ষমতাধর, বিরল প্রতিভাধর, পেশা ও ব্যক্তি জীবনের 1000% উজাড় করে দেওয়া মানুষটিকে শুধু মহালয়ার আগে পরে আমরা স্মরণ করি। একে জাতীয় লজ্জা ছাড়া কি বলবো বলুন তো? রেলের চাকরির পাট গুটিয়ে আকাশবাণীতে গিয়ে কি না করেছেন তিনি। বেতার নাটকে তিনি, মহিলা মজলিসে তিনি, শ্রোতাদের চিঠি চাপাটি নিয়ে সবিনয় নিবেদনে তিনি, মহিষাসুরমর্দিনীতেও তিনি। নলিনীকান্ত সরকার তার আত্মজীবনী আসা যাওয়ার মাঝখানেতে লিখেছেন, একটা দিনের কথা বলি। বর্ষাকাল, বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে পারিনি। সন্ধ্যা নাগাদ দারুণ বৃষ্টি নামলো। রেডিওটা চালালাম। বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে ঘোষণা। বললেন, এবার একটু পিয়ানো শুনুন। বুঝতে পারলাম প্রথম আর্টিস্ট আসেননি। পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন্দ্র ভদ্র। দ্বিতীয় আর্টিস্টটা অনুপস্থিত। বীরেন্দ্র ভদ্র ঘোষণা করলেন, এবার রবীন্দ্রসঙ্গীত। বলা বাহুল্য, গায়ক স্বয়ং বীরেন্দ্র ভদ্র। এমন অসংখ্য ঘটনার স্বরলিপি এই মানুষটি। আসি মহিষাসুরমর্দিনীর কথায়। আকাশবাণী থেকে তখন অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো সরাসরি। কোনো ভুলচুক হলেও শুধরে নেওয়ার উপায় ছিল না। এদিকে যন্ত্র বেজে উঠতেই আবেগমথিত গলায় চড়া সুরে বীরেন্দ্রকৃষ্ণ বলে চললেন, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। ঘরে সবাই হাঁ। পাশে বসা বাণীকুমার আরেক প্রবাদ প্রতিম তিনিও। তার বন্ধু এইসব কি বলে চলেছেন? এমন তো হওয়ার কথা নয়। এদিকে তাকে থামানোও যাচ্ছে না। শুধু বাজনদাররা বাজিয়ে চলেছেন। বাকি সবাই কেমন যেন বিহল। একমাত্র পঙ্কজ কুমার মল্লিক অবিচল। একরাশ বিস্ময় নিয়ে ঘনঘোর মুগ্ধ চাহনি তাঁর। তিনি দেখে চলেছেন তার বন্ধু এবং সহকর্মীটিকে।
শুনে চলেছেন তার আলোকিত স্বর্গীয় ধারা বিবরণ। মাঠজোড়া শস্য শ্যামলা ফসলের আগাম অঘ্রাণ তিনি বুঝি টের পেয়েছিলেন বীজ বপনের কালেই। সদ্য স্নাত বীরেন্দ্রকৃষ্ণের গৌরবর্ণ শরীর ঘিরে তখন জ্যোতির্বলয়ের বেষ্টনী। তাকে ভেদ করে কার সাধ্যি। সিল্কের কাপড়, গায়ে উর্নি, চোখ অর্ধ নিমীলিত। স্তবগানে বিভোর হয়তো বা তার অন্তরাত্মাও। প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ীর আগমন বার্তা। কোনো ক্রমে ইশারায় সায় দিলেন পঙ্কজ মল্লিক। ঠিক আছে, চালিয়ে যাও। এভাবে সুতিকা ঘরে বদলে দিয়েছিল বাঙালির অতি প্রিয় মহালয়ার মুখরা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।